আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা অর্থনৈতিক সুমারি 2024-এর জোনাল অপারেশনের লিস্টিংয়ের কাজ করছেন, আজ তাদের উদ্দেশ্যে আমি আজকে সারাদিনের অভিজ্ঞতা এবং তালিকাকারীদের কিছু কমন ভুল এবং তার সমাধান শেয়ার করার চেষ্টা করব। আপনি যদি অর্থনৈতিক সুমারি 2024-এর লিস্টিং অপারেশনের একজন তালিকাকারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। প্রথমে শুরু করতে চাই আমাদের কিছু কমন ভুল যেটা আমরা ডাটা কালেকশন করতে গিয়ে করে থাকি। এরকম কিছু কমন ভুল আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভুলগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এলাকা না চেনা, অর্থাৎ নিজের এলাকার সীমানা ঠিকঠাকভাবে না জেনে অন্য আরেকজনের এলাকাতে গিয়ে খানার তথ্য সংগ্রহ করা বা ইউনিটের তথ্য সংগ্রহ করা, এটা অন্যতম একটা ভুল। এরপর যে ভুলটা আছে সেটা হচ্ছে বাড়ির বাইরে থেকে, অর্থাৎ অন্য কোনো একটা খানার কারো কাছ থেকে তথ্য নিয়ে ওই খানার তথ্য সংগ্রহ করা। এর ফলে হয় কি, আপনারা যে জায়গার থেকে তথ্য সংগ্রহ করছেন ওই জায়গার একটা জিপিএস লোকেশন কিন্তু সার্ভারে চলে যায়। সো সার্ভার থেকে কিন্তু দেখা যায় আপনি সেম লোকেশনে বসে একাধিক ব্যক্তির তথ্য পূরণ করেছেন, যেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভুল কার্যক্রম। এরপর যে ভুলটা আছে অনেকেই করেন সেটা হচ্ছে লিস্টিং ফর্মে প্রবেশ করার পর নির্বাচনে ভুল করা। আজকে বিভিন্ন জায়গায় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে অনেক জায়গায় দেখেছি যে অনেকে এই ভুলটি করেছেন। সেই ভুলটি হচ্ছে ভুল নির্বাচন করা, অর্থাৎ আপনি কাজ করছেন 1 নাম্বার ইয়েতে, কিন্তু আপনি ভুলক্রমে নির্বাচন করে ফেলেছেন 2 নাম্বার অথবা 3 নাম্বার যেটা কিন্তু একটি বড় ভুল। এই ভুল সিলেক্ট করার কারণে কিন্তু আপনি সঠিকভাবে লিস্টিং অপারেশনের কাজ করতে পারবেন না। ঠিকঠাকভাবে কাজ ওঠাতে না পারলে কিন্তু জোনাল অফিসার অনেক বকাবকি করবেন, বা কারণ তারও কিছু করার থাকে না, উনিও নিরুপায় হয়ে থাকেন, ওনাকেও জবাবদিহিতা করতে হয় ডিসিসির কাছে বা ইউসিসির কাছে। এই ভুলটা সংশোধন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি কোনো একটা তথ্য ভুল এন্ট্রি করেন, অর্থাৎ আপনি যে কাজ করছেন ভুল করে অন্য একটা সিলেক্ট করে আপনি ওইখানার তথ্য নিয়ে ফেলেছেন, তো এখানে যারা একটু অ্যাডভান্স লেভেলের এক্সপার্ট তারা করে কি, ওইখানার তথ্য আবার নেয়, আবার নিয়ে সঠিক সিলেক্ট করে ওইখানার তথ্যটা আবার পূরণ করে। এটা কিন্তু আসলে সম্পূর্ণ একটি ভুল পদ্ধতি, কারণ আপনি এখান থেকে ডাটা এডিট করতে পারবেন, কিন্তু এখান থেকে কোনো ডাটা ডিলিট করার অপশন কিন্তু আপনার হাতে নাই। সো এ ধরনের ভুল যদি হয়ে থাকে, আপনি ওই ইউনিটের তথ্য এডিট করতে পারবেন, অর্থাৎ তথ্য এডিট করে আপনি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি 1 নাম্বার কাজ করছেন, আপনার ভুল করে 2 নাম্বার সিলেক্ট করা হয়ে গিয়েছে, এটা সমস্যা নাই, আপনি করেই ফেলতে পারেন, মানুষের ভুল হতেই পারে। তো এর জন্য ওইখানার তথ্য আপনার আবার সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার দরকার নাই। আপনি তথ্য সেভ করেছেন অথবা ডাটা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনার এরপরে মনে হচ্ছে যে আমার ওইটা হয়তো বা ভুল সিলেক্ট, তাহলে আপনি সিম্পলি অ্যাপে প্রবেশ করবেন। অ্যাপের ভিতর সর্বমোট সাক্ষাৎকার এখানে যাবেন, যাওয়ার পরে যেখানার তথ্য আপনার এরকম অথবা অন্য কোনো তথ্য ভুল এন্ট্রি করা হয়েছে, সেই খানার পাশে যে একটা চোখের মতো চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ডিটেইল দেখতে পাবেন। এই ডিটেইল তথ্যের নিচে একটি অপশন থাকবে পরিবর্তন করুন নামে। পরিবর্তন করুনের চাপ দেওয়ার পর আপনার কাছে নতুন ডাটা কালেকশনের যে ফর্ম, সেম ওরকম একটা ফর্ম চলে আসবে। ওইখানে আপনি উপরে দেখতে পারবেন লেখা আছে, আপনি ওইখানে ক্লিক করে সঠিক নির্বাচন করে, এরপর যদি অন্য কোনো তথ্য কারেকশন থাকে আপনি সেই তথ্য কারেকশন করে তারপর হচ্ছে নিচে এসে আবার সেভ করে ডাটা পাঠিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু এর জন্য একই খানার তথ্য 2 বার নেওয়া লাগতেছে না, আপনি জাস্ট চেঞ্জ করে দিতে পারতেছেন, যেহেতু আপনার ভুল নির্বাচিত হয়েছিল। সো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এরপর থেকে আপনার যদি কখনো ভুল নির্বাচন হয় তাহলে খানার তথ্য আবার ডাবল এন্ট্রি করবেন না। এবার আসি যে প্রশ্নটাতে ভুল হচ্ছে অনেকের, সেটা হচ্ছে খানাভিত্তিক অর্থনীতির যে বিষয়টা। তো এইটার ব্যাপারে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে 5-এর গ নং প্রশ্নে খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ হবে। আর এটাও আপনি জানতে পারবেন যে খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হ্যাঁ হলে
অন্য কোন কোন প্রশ্নে চেঞ্জ আসে। অর্থাৎ অনেকে দেখছি আপনি দিচ্ছেন খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, কিন্তু নিচে এসে আবার সিলেক্ট করছেন যে খানার বাইরে এই অর্থনৈতিক কর্মকাণ্ডের কোনো স্থায়ী বা অস্থায়ী স্ট্রাকচার আছে কিনা, সেটাতেই হ্যাঁ দিচ্ছেন। কিন্তু আসলে আপনি একটু চিন্তা করুন যে খানার বাইরে যদি কোনো কর্মকাণ্ডের স্থায়ী বা অস্থায়ী স্ট্রাকচার থাকে, সেটা কি আপনার খানাভিত্তিক অর্থনীতির সংজ্ঞার ভিতর পড়ে? এটা তো খানাভিত্তিক অর্থনীতিই হয় না। তাহলে আপনি যখন দিচ্ছেন খানাভিত্তিক অর্থনীতি, তার মানে তো আপনি বলেই দিচ্ছেন যে এটার বাইরে কোনো স্ট্রাকচার নাই, যার কারণে এটা খানাভিত্তিক অর্থনীতি হয়েছে। তো আপনি আগে দিচ্ছেন খানাভিত্তিক অর্থনীতি, নিচে এসে আবার দিচ্ছেন স্ট্রাকচার আছে, তাহলে তো হইল না। তো এই বিষয়টি আগে আপনাকে ক্লিয়ারভাবে বুঝতে হবে। প্রথম দিনে দেখলাম কয়েক জায়গায় অনেকে ফেসবুকে পোস্ট করেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছেন বা ইউটিউবে কমেন্ট করেছেন এই বিষয়টা সম্পর্কে। আর যে ভুল করছেন সাধারণত সেটা হচ্ছে কৃষির জায়গায় অনেকে কৃষি যে কর্মকাণ্ড আছে এটা ঠিকঠাক সিলেক্ট করছেন না। অর্থাৎ জিজ্ঞেস করছেন যে কৃষিকাজ করে কিনা, আপনি শুধু ওইটাই সিলেক্ট করে দিচ্ছেন, কিন্তু কোন ধরনের কৃষিকাজ করে, সেটা কি শস্য নাকি অন্য কোনোটা, আপনি কিন্তু সেটা সিলেক্ট করছেন না। এছাড়াও কিন্তু কৃষির ভিতর আপনার মৎস্য চাষের তথ্য আসবে, বা যদি কোনো গবাদি পশু বা হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি থেকে থাকে সেটার ক্ষেত্রে প্রাণী সম্পদ সিলেক্ট করতে হবে। তো এই তথ্যগুলো কিন্তু অনেকে স্কিপ করে যাচ্ছেন, যেটা দেখলাম মাঠ পর্যায়ে। এই তথ্যগুলো যাতে স্কিপ না হয় সেটা সবাই খেয়াল রাখবেন আশা করি। আর একটা বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে 5 মিনিটের নিচে সময় দেওয়ার যে বিষয়টা। অর্থাৎ কেউ এভাবে বলছেন যে ভাইয়া আমার তথ্য সংগ্রহের সময় ওইখানে লাল চিহ্ন কেন দেখাচ্ছে? তো লাল চিহ্ন দেখানোর বিষয়টা হচ্ছে, আপনি যদি কোনো খানার তথ্য সংগ্রহে 5 মিনিটের কম সময় ব্যয় করেন, তাহলে সেটা এরকম রেড সিগন্যাল দিবে। অনেকে আবার মনে করতেছেন যে রেড সিগন্যাল দেওয়া মানে মনে হয় আমার কাজটা হলো না। আসলে বিষয়টি এরকম না। বিষয়টি হচ্ছে, যদি আপনি কোনো একটি খানার বিস্তারিত তথ্য নিতে চান এবং সেই খানাটি যদি কৃষি খানা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হয়, সেখান থেকে খুঁটিনাটি বিষয় জেনে আপনি ফর্ম পূরণ করতে গেলে স্বাভাবিকভাবে আপনার 5 মিনিটের মতো সময় লাগার কথা। কিন্তু যার খানা কৃষি খানা না এবং যার কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নেই, তার ক্ষেত্রে অনেক সময় তথ্য পূরণ করতে 5 মিনিটের কিছু কম সময় লাগতে পারে। কিন্তু তার মানে এই না যে আপনি 1 মিনিটে বা 1.5 মিনিটে তথ্য সংগ্রহ করে ফেলবেন। আপনি সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে গেলেও তো আপনার মিনিমাম কিছুটা সময় লাগবে। আপনাকে যদি মোবাইল নাম্বারটা বলে, সেখানেও তো আধা মিনিটের উপরে সময় লাগে বা প্রায় 1 মিনিটের মতো সময় লাগে। আপনি যদি তার বাসায় বসে তার ঠিকানাটা লিখতে যান, তাহলেও তো আপনার প্রায় 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। তো এই বিষয়গুলো চিন্তা করে আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করেন, ধীরে সুস্থে কাজ করেন, তাহলে কিন্তু আর 1 মিনিটের ভিতর আপনার কাজ হয়ে যায় না, বা 1.5 মিনিটের ভিতর আপনার কাজ হয়ে যায় না, প্রায় 5 মিনিট বা তার আশেপাশে সময় লেগে যায়। তো এই বিষয়টি কর্তৃপক্ষ চিন্তা করে 5 মিনিটের সময়টা স্ট্যান্ডার্ড একটা সময় নির্ধারণ করে দিয়েছে। আরেকটা বিষয় যেটা আজকে প্রায় সবার মুখেই ছিল, সেটা হচ্ছে ভাইয়া আমি তো তথ্য সেভ করে রেখেছি, আমি কিন্তু তথ্য সার্ভারে পাঠাইনি, তারপরও আমার তথ্য সার্ভারে প্রেরিত হিসেবে দেখাচ্ছে কেন? এই বিষয়টা হচ্ছে, আপনি যদি কোনো তথ্য সেভ করে রাখেন, অর্থাৎ কোনো একটা ফর্ম আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পূরণ করেছেন এবং এটা সেভ করে রেখেছেন, কিন্তু আপনি সার্ভারে পাঠাননি, এটা কিছুক্ষণ পর আপনি যখন নেটওয়ার্কে আসবেন এটা অটোমেটিক্যালি সার্ভারে নিয়ে নেবে। কিন্তু যদি এমন হয় যে কোনো ইউনিট আপনি এই মুহূর্তে সার্ভারে পাঠাতে চান না, বা এটা পরবর্তীতে আবার যাচাই করার প্রয়োজন, তাহলে সেটি আংশিক হিসাবে আপনি সেভ করতে পারেন। তো আংশিক হিসাবে সেভ করার জন্য আপনার অবশ্যই পুরো তথ্য দিলে কিন্তু সেটা আর আংশিক হইল না। আপনি যখন একটা ফর্মের 1 নং থেকে 6 নং পর্যন্ত সব প্রশ্নের সঠিকভাবে উত্তর দিয়ে সেভ করলেন, তখন কিন্তু এটা আংশিক থাকলো না, তখন কিন্তু এটা একটা পরিপূর্ণ ফর্ম আপনি পূরণ করেছেন বলে ধরা হয়, এবং তখন কিন্তু এটা সার্ভার অটোমেটিক্যালি নিয়ে নেয় আপনার এই তথ্যটা। তো এরকম যদি কোনোটা রাখতে চান আংশিক সম্পন্ন করে, তাহলে কোনো একটা অপশন আপনাকে উত্তর দেওয়া ছাড়া রাখতে হবে, তাহলেই সেটা আংশিক থাকবে এবং পরবর্তীতে আপনাকে ওই দিনের ভিতরেই ওইটা সম্পন্ন করে সার্ভারে পাঠিয়ে দিতে হবে। আজকে অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল ভাইয়া ডাটা এডিটের বিষয়টা। ডাটা এডিটের যে বিষয়টা, সেটা হচ্ছে ডাটা আপনার ডিভাইসে সেভ থাকুক অথবা সার্ভারে পাঠানো হয়ে যাক, যে অবস্থাতেই থাকুক না কেন, আপনি
ওই দিন রাত 12টার আগে সর্বোচ্চ 2বার ডাটাটা কারেকশন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যেদিনের ডাটা কালেকশন করবেন ওই দিনেই সেটা সার্ভারে পাঠাতে হবে রাত 12টার আগে, এবং ওই ডাটার যদি কোনো কারেকশন থাকে সেটাও ওই দিন রাত 12টার আগেই করে ফেলতে হবে। অর্থাৎ আপনি একটা ডাটা আপনি সার্ভারে পাঠান বা না পাঠান, আপনি সর্বোচ্চ 2বার সেটা কারেকশন করতে পারবেন, এর বেশি কারেকশন করতে পারবেন না। তখন দেখবেন কারেকশনের কোনো অপশনই নাই। প্রথমবার যখন কারেকশন করবেন তখন আপনাকে কোনো ওয়ার্নিং দিবে না, কিন্তু যখন আপনি একটা ডেটা সেকেন্ড টাইম কারেকশন করতে যাবেন তখনই আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে এইটাই হচ্ছে এই ডেটার শেষ কারেকশন, অর্থাৎ এরপরে আপনি আর কারেকশন করতে পারবেন না, এরকম একটা ওয়ার্নিং দিবে। অনেকে আরেকটা প্রশ্ন করেছেন, ভাইয়া আজকে তো ইয়ে 1-এ কাজ করেছি, আমি কালকে ইয়ে 2-তে কাজ করতে পারবো কিনা বা অন্য ইয়েতে কাজ করতে পারবো কিনা। আসলে কাজ করতে পারবেন না অ্যাপে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আপনার উচিত আপনার জোনাল অফিসার বা আপনার ইউসিসি ডিসিসি যেটা পরামর্শ দিবে সেই অনুযায়ী কাজ করা। স্বাভাবিকভাবে আপনার উচিত হচ্ছে যে আপনি সিলেক্ট করে কাজ শুরু করেছেন ওই ইয়েতে যতগুলা খানা এবং প্রতিষ্ঠান আছে সবগুলার লিস্টিং শেষ করে তারপর নতুন ইয়েতে যাওয়া, এটাই হচ্ছে সাধারণ নিয়ম। সো এইগুলা ছিল আজকে শুমারির প্রথম দিনের অভিজ্ঞতা। এছাড়া আরও টুকটাক অভিজ্ঞতা আছে, এখন অনেক রাত হয়ে গিয়েছে, তো যেগুলা খেয়াল ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার এই অভিজ্ঞতা থেকে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। যদি কিছু শিখতে পারেন বা জানতে পারেন বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে লাইক করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।